গত 25শে জুলাই 2022 সাল এটি আদিবাসীদের কাছে এক স্মরণীয় দিন এবং এই দিনটি আদিবাসীদের কাছে ঐতিহাসিক দিন হিসেবেও পরিগণিত হবে এবং এই দিনটি আদিবাসীদের কাছে এক ঐতিহাসিক দিন হয়ে রইবে এবং এই ঐতিহাসিক দিনটি আদিবাসীদের ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে যে ভারতবর্ষে প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হলেন এবং এই 25শে জুলাই 2022 সাল প্রথম ভারতবর্ষে আদিবাসীদের মধ্যে একজন মহিলা রাষ্ট্রপতি হলেন এবং তাই আদিবাসীদের কাছে এই দিনটি এক ঐতিহাসিক দিন, আদিবাসীদের কাছে এই দিনটি এক স্মরণীয় দিন এবং আদিবাসীদের কাছে এই দিনটি এক গর্বিত মহান দিন। এবং ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি যে আদিবাসীদের মধ্যে উৎসবের মেজাজও লক্ষ্য করা গেছে, কেননা প্রথম ভারতবর্ষে আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হচ্ছে এবং তিনি হলেন দ্রৌপদী মুর্মু, যিনি গত 25শে জুলাই রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন এবং রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করলেন। আদিবাসীদের কাছে দ্রৌপদী মুর্মু যেমন প্রথম ভারতবর্ষের রাষ্ট্রপতি হচ্ছে এবং আদিবাসীদের কাছে এটি একটি যেভাবে গর্বিত দিন এবং আদিবাসীদের কাছে যেভাবে এটি একটি আনন্দের দিন, ঠিক উল্টো দিকে কিছু লোকের কাছে এটি খুবই বেদনাদায়ক দিন এবং এই দিনটি মোটেও স্মরণীয় দিন নয় এবং এই দিন তাদেরকে দেখতে হবে এটা তারা কোনোদিনও ভাবেনি। এবং ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হচ্ছেন এ নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের কিছু মানুষ নিন্দা করেছেন, কেননা আমরা কিছুদিন আগে লক্ষ্য করেছিলাম যে ইন্ডিয়া টুডে কলকাতা সেলস বিভাগের জেনারেল ম্যানেজার ইন্দ্রানীল চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছিলেন যে আমি আদিবাসী রাষ্ট্রপতিকে মানতে পারছি না। কিন্তু এক কথা এখানে এটাই বোঝা যায় যে আজকে ইন্দ্রানীল চট্টোপাধ্যায়ের মতন আজ আমাদের এই সমাজে অনেক মানুষ রয়েছেন যারা আজ আদিবাসী অর্থাৎ আদিবাসীদের মধ্যে প্রথম ভারতবর্ষের রাষ্ট্রপতি হওয়াটাকে দু চোখে দেখতে পারছেন না। তাই তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা তাদের নিজের মনের ভাব ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্টও প্রকাশ করছেন। কিন্তু কেন এই বর্তমান সুশিক্ষিত সমাজেও সেই পুরনো আধুনিক যুগের মানুষের মতন ব্যবহার আজকে এখানে সবাই বলেন এই যে এই সভ্য সমাজ সুশিক্ষিত সমাজে কেউ পিছিয়ে নয়, যথেষ্ট সমগ্র জাতি এগিয়ে এসেছেন। কিন্তু আজ ইন্দ্রানীল চট্টোপাধ্যায়ের মতন কিছু মানুষের বক্তব্য এইরকম, তাহলে আজ কাজী নজরুল ইসলামের যে কবিতা মরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, এই কবিতাটা কি তাহলে বৃথা? এই কবিতার কি কোনো মূল্য নেই? এখানে আমরা যতই বলি আমাদের এই বর্তমান সুশিক্ষিত সমাজে জাতিভেদের কোনো প্রথা নেই বা জাতিভেদ বলে কোনো জিনিস নেই, তাহলে কেন বারবার আমাদেরকে এইরকম চিত্র লক্ষ্য করতে হয়? ভাবতে আজ অবাক লাগে, কেননা বর্তমান এই সুশিক্ষিত সমাজে দাঁড়িয়ে ইন্দ্রনীল চট্টোপাধ্যায় বাবুর মতন আরও অনেক মানুষ রয়েছেন যারা আজ আদিবাসীদেরকে দু চোখে দেখতে পারে না এবং তারা জানে যে আদিবাসীরা কখনো যাতে উঠতে না পারে, আদিবাসীরা সবসময় যাতে পিছিয়ে থাকে, আদিবাসীরা যাতে এই সমাজে সুশিক্ষায় শিক্ষিত হতে না পারে এবং সমাজে প্রতিষ্ঠিত না হতে পারে, এই প্রয়াস তাদের সবসময় মাথায় খেলছে এবং তাই বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় এরকম আরও নানানভাবে কমেন্ট করছেন। কিন্তু এখানে তারা যতই কমেন্ট করুক না কেন, এই আদিবাসীদের জন্য এই ভারতবর্ষ রয়েছে, আদিবাসীদের জন্য আমাদের সংবিধান রয়েছে, আদিবাসীদের জন্য আজ এদেশ থেকে ইংরেজদেরকে তাড়ানো হয়েছে, অর্থাৎ ইংরেজ শাসন থেকে এই ভারতবর্ষকে মুক্ত করা হয়েছে। তাই ভারতবর্ষ আজ স্বাধীনতা লাভ করেছে। কেননা আমরা এখানে যদি দেখি 1785 সালে তিলকা মাঝি অর্থাৎ তিলকা মুর্মু প্রথম ব্রিটিশ অর্থাৎ ইংরেজ বিরুদ্ধে লড়াই করেছিলেন, তিনিও একজন আদিবাসী সাঁওতাল ছিলেন। তারপরে 1855 সালে সিধু কানু, চাঁদ ভৈরব এবং ফুলো ঝানো যারা ইংরেজ বিরুদ্ধে অর্থাৎ ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন বা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন এদেশকে স্বাধীন করার জন্য, তারাও আদিবাসী সাঁওতাল ছিল। এবং এরপরও বিরসা মুন্ডা ছিলেন। এরকম আরও নানান আদিবাসীরা রয়েছেন যা এই ভারতবর্ষকে স্বাধীনতা লাভ করার জন্য
তারা নিজের প্রাণকে বলিদান দিয়েছেন, কিন্তু বর্তমানে তাদেরকেও সঠিকভাবে মান্যতা দেওয়া হচ্ছে না। কিন্তু কেন আদিবাসীদেরকে এত লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করা হচ্ছে? কেননা এই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার জন্য যেভাবে আদিবাসীদেরকে আন্দোলন করতে দেখেছি, যেভাবে আদিবাসীদেরকে ব্রিটিশ বিরুদ্ধে লড়াই করতে দেখেছি, ঠিক একইভাবে এই ভারতবর্ষের সংবিধান রচনা করার জন্য সেই আদিবাসীদেরকেই দেখেছি। কেননা এই ভারতবর্ষের বিচারধারা, আইন ব্যবস্থা যাতে সঠিকভাবে প্রয়োগ হয়, সঠিকভাবে পরিচালিত হয়, সেই জন্য এই ভারতবর্ষের আইন ব্যবস্থাও কিন্তু একজন আদিবাসী রচনা করেছিলেন, ডক্টর বি.আর. আম্বেদকর। কিন্তু এখানে ভাবতে অবাক লাগে, আজকে ডক্টর বি.আর. আম্বেদকর আমাদের ভারতবর্ষের সংবিধান রচনা করেছেন। আজকে দেশকে স্বাধীন করার জন্য প্রথম আদিবাসী সাঁওতালরাই লড়াই করেছিলেন। কিন্তু এখানে এক আশ্চর্য ঘটনা, ডক্টর বি.আর. আম্বেদকর, বিরসা মুন্ডা, তিলকা মাঝি, সিধু কানু, এদের মতন যারা এই দেশের জন্য যারা কাজ করেছেন, তাদের চিত্র, তাদের ফটো আজও পর্যন্ত কোনো সরকারি অফিসে বা স্কুল কলেজে লক্ষ্য করা গেল না। কিন্তু হ্যাঁ, কিছু কিছু জায়গায় বি.আর. আম্বেদকরের চিত্র বা ফটো লক্ষ্য করা গেলেও কিন্তু আজ বিরসা মুন্ডা, তিলকা মাঝি, সিধু কানুদের চিত্র আজ কোথাও সরকারি কার্যালয় বা স্কুল কলেজে এখনো লক্ষ্য করা যায়নি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এখনো আদিবাসীরা যাতে পিছিয়ে থাকে, আদিবাসীদের ঐতিহাসিক যাতে চাপা থাকে, আদিবাসীরা যাতে সমাজে সুশিক্ষিত হতে না পারে, এই প্রয়াসটা আজ ইন্দ্রনীল বাবুর মতন অনেকে চেষ্টা করছেন। আর তা না হলে তারা সোশ্যাল মিডিয়াতে এইভাবে কেন পোস্ট করবে, এটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কেননা আজকের দিনটি অর্থাৎ 25শে জুলাই 2022 সালটি আদিবাসীদের কাছে যেভাবে গৌরবের দিন, যেভাবে ঐতিহাসিক দিন, এবং এই দিনটি আদিবাসীদের কাছে স্বর্ণাক্ষরে যেভাবে লেখা থাকে, ঠিক অপরদিকে কিন্তু এই দিনটি কিছু সম্প্রদায়ের মানুষের কাছে স্বর্ণাক্ষরে লিখে থাকবে না। স্বর্ণাক্ষরে লেখা থাকাটা খুবই কষ্টকর বলে মনে হচ্ছে। আর তাই আজ ইন্দ্রনীল চট্টোপাধ্যায় বাবুর মতন অনেকেই কুরুচিকর ভাষায় মন্তব্য করছেন। কেননা আমরা এখানে দেখলাম যে স্বাধীনতা লড়াই থেকে ভারতের সংবিধান রচনা পর্যন্ত সব জায়গায় আদিবাসীদের ভূমিকা রয়েছে। ঠিক অপরদিকে ইন্দ্রনীল বাবু এটাও মন্তব্য করেছিলেন যে একজন সাফাই কর্মীকে যদি পুজোর দায়িত্ব দেওয়া হয়, হ্যাঁ, তা মানায় না। ঠিক যেভাবে এই কথাটি আজকে বলেছেন, ঠিক পূজার প্রসঙ্গেও দু চার কথা বলি, কিন্তু এখানে আমি যে উদাহরণগুলো বলতে চাইছি, সেই উদাহরণের ভিত্তিতে কোনো জাতির বা কোনো গোষ্ঠীর পূজা অর্চনাকে এখানে ছোট করতে চাইছি না। কেননা এখানে পূজার সঙ্গে যে ইন্দ্রনীল বাবু যে মন্তব্যটি করেছেন, সেখানে আমি এই কথাটাই বলতে চাই, সাফাই কর্মীর সঙ্গে যে আজকে তুলনা করা হয়েছে, আপনি ভেবে দেখুন তো, এখানে যিনি ঢাকিয়ালা অর্থাৎ ঢাক বাজান, তিনি কে? তিনি একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তিনি যদি ঢাকি না বাজান, কখনো সেখানে পূজা অর্চনা সম্পূর্ণ হয় না। এবং এখানে পূজা মণ্ডপে পূজা সামগ্রিক যে সমস্ত জায়গাতে রাখা হয়, যদিও শহর এলাকায় সেটি আলাদা হতেও পারে, কিন্তু গ্রাম্য এলাকাতে আমি যেটি দেখেছি যে সমস্ত পূজা সামগ্রিক যে জিনিসগুলিতে রাখা হয়, সেই জিনিসগুলিও কিন্তু একজন আদিবাসী ডোম জাতিরা তৈরি করে থাকেন। যারা গ্রামগুলোতে দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন। কিন্তু সব জায়গায় সমগ্র ক্ষেত্রে আজ আদিবাসীদের যেভাবে অবদান রয়েছে, এত সব অবদান থাকা সত্ত্বেও তাদেরকে সেই ঘৃণার চোখে দেখা হচ্ছে, তাদেরকে সেই অপমান চোখে দেখা হচ্ছে, এবং তারা যাতে সমাজের মূল স্রোতে না যেতে পারে, এটাই প্রচেষ্টা চালানো হচ্ছে সব সময়। এবং আজ যেভাবে এই ভারতবর্ষের শাসনভারের দায়িত্ব গ্রহণ করলেন এক আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মু, এতে করে অনেকের কষ্টও হচ্ছে। এবং তাই ইন্দ্রনীল বাবুর মতন অনেকে পোস্ট না করতে পারলেও মনের মধ্যে তাদের সেই অভিমানটি জমিয়ে রাখছেন, হয়তো একদিন বা একদিন তারা প্রকাশ করবে। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করা হলো। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে এবং আজকের এই ভিডিওর সম্বন্ধে আপনার মূল্যবান বক্তব্যটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন নিত্য নতুন এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে নমস্কার, জোহার।